চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দিল্লিতে মুখ্যমন্ত্রী জামাকে এর আগে সাংবাদিক বৈঠক থেকে সার্কাসের সঙ্গে তুলনা করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন আরও একবার তিনি বলেন এই সার্কাস শুরু হলো। তিনি বলেন এসআইআর নিয়ে যখন প্রতিবাদ করার কথা ছিল তখন তিনি করলেন না, এখন তিনি এসআইআর নিয়ে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। এসআইআর এর কারণে মানুষের মৃত্যু নিশ্চয়ই হয়েছে, কিন্তু কে কিভাবে মারা গেছে তা কিন্তু আমরা কেউ জানি না। সব মৃত্যুর কারণ কি এসআইআর তাও আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে হত্যা হয়েছে, হত্যা হচ্ছে। তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে একবারও ধর্ণা অবস্থান কিছু করলেন না। আমি একথা বলছি না যে এসআইআর কাণ্ড নিয়ে প্রতিবাদ করা উচিত না, কিন্তু প্রতিবাদটা কখন করছে? যখন এসআইআর শেষ হচ্ছে। প্রতিবাদটা কখন করা উচিত ছিল? যখন এসআইআর শুরু হচ্ছে। দিদির চালাকিটা কোথায়? আমি এখানে সব কিছু করে নিলাম, আমার সরকারের যারা প্রতিনিধি, যারা কর্মচারী, তাদেরকে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে মানুষ যাতে আরো ঝামেলায় পড়ে তার ব্যবস্থা করলাম। বিএলও থেকে আরম্ভ করে এআরও, এইআরও, ডিও, তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম। বাংলা জুড়ে এসআইআর বিপদগ্রস্ত, এসআইআর শুনানিতে যারা বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, তাদের পাশে সরকার দাঁড়ালো না। এখন দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর কাণ্ডে যে বেনিয়ম, সে বেনিয়ম দেখাতে তিনি তৎপর হলেন। এ বেনিয়ম ঠেকানোর তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে বসে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এসআইআর করার জন্য 90,000 কর্মচারীকে সরবরাহ করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী আগামী দিনে দেখাতে চাইছেন যে বাংলার মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিনিই একমাত্র চিন্তা করলেন, আর কেউ করলেন না। অথচ এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায়। তার নির্দেশেই তার সরকারের কর্মচারীরা নির্বাচন কমিশনের কাছে ট্রেনিং নিলেন কেমন করে এসআইআর করতে হয়। তার দলের লোকদের বুথে বুথে পাঠালেন যাতে একটা লোকও বাদ না যায়। আমি তো দাবি করেছিলাম যে দুয়ারে যদি সরকার হয় তাহলে দুয়ারে এসআইআর কেন হবে না? বাংলার মুখ্যমন্ত্রী কি পারতেন না? আপনি করেননি। আপনি চেয়েছেন সমস্যা হোক, এবং আপনি সমস্যা আরো তৈরি করছেন। তারপর সমস্যা তৈরি করে সেটাকে আপনি দেখাবেন যে আমি ঠিক করলাম। আমাদের এখানটায় স্কোয়ার ফিল্ডের মাঠে ছোটবেলায় আমরা দেখতাম যে দাঁতে পোকা লাগলে ঝাড়াই করে তার পোকা বার করার গুণিনরা এসে এখানে ম্যাজিক দেখাতো। তাতে দেখাতো দাঁতের মধ্যে থেকে কিলবিল করে পোকা বেরিয়ে চলে আসছে। সেই পোকা বেরানোর ওষুধ সেই গুণিন দিচ্ছে সেই রুগীকে। আপনারা শুনেছেন যে দাঁতের পোকা কোনোদিন কিলবিল করে বেরিয়ে আসে? দাঁতের পোকা হচ্ছে ক্ষয় রোগ, তাকেই আমরা দাঁতের পোকা বলি। তো বাংলার দিদি সেই দাঁতের পোকা বার করছেন। এখন এজলাসে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেয় শুনবেন আপনারা? সেই নাটকটা, সেই সার্কাসটা দেখার জন্য ওয়েট করুন। উনি বলছেন আমি সওয়াল জবাব করব, আবার সঙ্গে কপিল সিবালকে রাখছেন কেন? তাহলে কে সওয়াল জবাব করো? তাহলে আমি বলছি দিদি নিশ্চয়ই ওকালতি পাস করেছে, সে টুকে হোক, জালি সার্টিফিকেট দিয়ে হোক, পাস নিশ্চয়ই করেছে। কিন্তু দিদি এখনো কাকতারুয়া উকিলদের তালিকায় পড়ে। কাকতারুয়া উকিল কারা? কোর্টে যাদের ধান্দা পানি নাই, দেখবেন কাক এসে বসে, উকিলবাবু তখন কাকের উপরে রাগ করে কাককে তাড়ায়। তো আমাদের দিদি হয়েছে সে কাকতারুয়া উকিল। কাকতারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে,
আর সঙ্গে এই যে বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন, সেই বিষয় নিয়ে কপিল সিবাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে। তা দিদি তারপরে কি বলবেন? আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি কি দিল্লিতে থাকবেন? দেখবেন তার আগে পালিয়ে আসবে কলকাতায়। গল্প নাটক যা হয়ে গেল, সার্কাস দেখানো হয়ে গেল, এবার পালিয়ে আসবে। সেই শুনানির দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে যায় আর সওয়াল জবাব করে, আমরা সবাই মিলে দেখবো সেটা। সেই সার্কাস আমরা কেউ দেখতে ছাড়বো না।